আজকে আমি তারপর থেকে রেশিও কন্টিনিউ করব। নেক্সট আমরা রেশিওর একদম পরীক্ষায় যে অঙ্কগুলো আসে, এক্সামটেড অঙ্ক, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের অঙ্ক, এইগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে বলেছি যে টপিক ওয়াইজ আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। দেখো তাহলে 8 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে একটু দেখো না। Ratio of income of A and B is 3:2 and ratio of expenditure is 4:3. If they save rupees 2000 and rupees 9000, find their income. দেখো আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে আমরা গাঁতিয়ে শর্টকাট মুখস্থ করব না, আমরা একটু জেনারেলটা দেখে নেব শর্টকাট, সেখান থেকেই তোমরা তৈরি করে নেবে। তাহলে দেখো, তাহলে ইনকাম রেশিও কত বলছে? 3:2। তাহলে আমরা ধরে নিই এর ইনকাম হচ্ছে, এর ইনকাম আমরা 3x আর বি এর ইনকাম আমরা 2x ধরে নিই। তাহলে এবার দেখো তাদের এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে 4:3, আর এ কত টাকা সেভ করছে? 2000, আর বি সেভ করছে 900। আচ্ছা আমরা কি জানি না, আমরা জানি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকুয়ালস টু আমার সেভিং। ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকুয়ালস টু আমাদের কি হয়? সেভিংস হয়। তাহলে উল্টোভাবে বলতে গেলে আমরা কি বলবো না, ইনকাম মাইনাস সেভিংস ইজ ইকুয়ালস টু এক্সপেন্ডিচার। তাহলে দেখো তো আমরা এটাকে এরকম ভাবে সাজাতে পারি না, 3x মাইনাস 2000 বাই 2x মাইনাস 900 ইজ ইকুয়ালস টু 4/3, তাই তো? তাহলে এবার দেখো আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 9x মাইনাস 6000 ইজ ইকুয়ালস টু 8x মাইনাস 3600। তাহলে এবার দেখো x এর দিকে মাইনাস হয়ে চলে এলো 8x, তাহলে x ইকুয়ালস টু কত হয়ে গেল না 6000 ওদিকে প্লাস, তার মানে x ইকুয়ালস টু কত? 2400। তাহলে আমাকে ইনকাম বার করতে বলেছে তাদের, তাহলে এর ইনকাম কত হবে? x এর ভ্যালু আমি পেয়ে গেছি 2400, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? 7200, আর এটার ভ্যালু কত হয়ে যাবে? 4800। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জেনারেল, যে আমরা x ধরে করলাম ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভিংস। দেখো এটাও দু লাইনে হয়ে যাচ্ছে জেনারেল। এবার এই জেনারেলটার থেকেই আমরা যদি একটা শর্টকাট তৈরি করে নিতে পারি, তোমাদের যেটাতে করতে সুবিধা তোমরা সেটাই করে দেবে। যদি মনে হয় শর্টকাটে করবে শর্টকাট, আর যদি মনে হয় যে না এটা ঠিক আছে, বেশি মনে রাখার জায়গা নেই, আমরা জানি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভিংস, তাও করে দিতে পারো। তো দেখো শর্টকাটটা আমরা কিভাবে অ্যাপ্লাই করছি না, এখানে লিখলাম আই মানে ইনকাম, এক্সপেন্ডিচার, এ আর বি, এ ইজ টু বি, ঠিক আছে, এ ইজ টু বি। দেখো তাহলে ইনকাম রেশিও কত? 3:2। আচ্ছা এক্সপেন্ডিচার রেশিও তোমার বলে দিয়েছে 4:3। আচ্ছা কত টাকা করে সেভ করছে? এ সেভ করছে 2000 আর বি সেভ করছে 900। দেখো আমরা কি করব, আমরা একটু কন্টিনিউ প্রসেসে ক্রস মাল্টিপ্লাই করব, এটার সাথে এটা, এটার সাথে এটা, বা এটার সাথে এটা, এটার সাথে এটা। মানে আমি বলতে চাইছি তুমি 3 3 9 মাইনাস 8ও লিখতে পারো, অর 8 মাইনাস 9ও লিখতে পারো। আমরা কি নেব? ডিফারেন্স। আমরা কি নেব? ডিফারেন্স। ডিফারেন্স কথার অর্থ আমরা কি জানি, যে আমরা মাইনাস করব, কিন্তু মাইনাসটা সবসময় কি করব? বড় থেকে ছোট। ডিফারেন্স কথার অর্থ আমরা মাইনাস করব কিন্তু বড় থেকে ছোট, বা মাইনাস করে যদি মাইনাস সাইন আসে তাহলে আমরা সবসময় পজিটিভ ভ্যালুটা নেব। দেখো ক্রস মাল্টিপ্লাই করব, এ দেখো তুমি ক্রস মাল্টিপ্লাই করছিলে না, 9x আর 4 দুগুণে 8x। আচ্ছা আবার এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে ক্রস মাল্টিপ্লাইটা আমি কি বললাম? কন্টিনিউ প্রসেসে করব, যে এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার 4 এর সাথে 900, 3 এর সাথে 2000। দেখো তুমি করছো না, 3 এর সাথে 3 গুণ, 4 এর সাথে 2 গুণ। আবার দেখো
তুমি 4-এর সাথে 900 মাল্টিপ্লাই করছো, 3-এর সাথে 2000 মাল্টিপ্লাই করছো। বোঝা গেল? তাহলে দেখো এই পুরো জেনারেল প্রসেসটার থেকে আমরা শর্টকাটটা তৈরি করে নিলাম। তাহলে কি লিখবো না 9 - 8 ইউনিট। এবার এটা করে দাও, 4 9 3600 মাইনাস 6000। তাহলে আমি বলেছি ডিফারেন্স নেবো, তার মানে 1 ইউনিট মানেই তোমার 2400। তাহলে 1 ইউনিট মানে যদি 2400 হয়, তাহলে 3 ইউনিট মানে কত 7200, 2 ইউনিট মানে 4800। তাহলে দেখো জেনারেলটার থেকেই আমরা শর্টকাটটা তৈরি করে নিলাম। এখানেও ক্রস মাল্টিপ্লাই করছি, এখানেও ক্রস মাল্টিপ্লাই পরপর আমরা দুবার করে দিচ্ছি। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো আশা করি তোমরা। চলো তাহলে নেক্সট অঙ্ক দেখো কি বলছে। ₹430 430 টাকা is divided among 45 persons such that the ratio of amount received by all men, all women and all children are in the ratio 12:15:16। তোমাদেরকে আমি বলেছি যে কম্পিটিটিভ এক্সামের অঙ্ক করার জন্য আমরা পুরো অঙ্কটাকে এক নিঃশ্বাসে পড়ে ফেলবো না, একটা লাইন করে পড়বো, যা ইনফরমেশন দেয়া থাকবে সেটা আমরা লিখবো। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে বলছে amount received by all men, all women and all children are in the ratio 12:15:16। তাহলে অ্যামাউন্ট লিখলাম, কার মধ্যে অ্যামাউন্টটা ডিভাইড হচ্ছে all men is to women is to children। আচ্ছা, কি রেশিওতে ডিভাইড হচ্ছে 12:15:16। তার মানে রেশিওটা কিসের দেয়া আছে? অ্যামাউন্ট রিসিভড, অ্যামাউন্টের রেশিও দেয়া আছে। আর কি বলছে দেখো, while the ratio of amount received by each man, each woman and each children। তাহলে each একজন, তাহলে each man ক টাকা পাচ্ছে না 6, each woman পাচ্ছে 5 আর each children পাচ্ছে 4। তাহলে এবার আমি এখানে লিখছি, ধরো এবার আমি এখানে লিখছি নাম্বার মিন্স নাম্বার অফ মেন, নাম্বার অফ ওমেন আর নাম্বার অফ চিলড্রেনের রেশিও। তাহলে দেখো একটা ম্যান কত পাচ্ছে 6 ইউনিট, একটা ম্যান কত পাচ্ছে 6 ইউনিট, আর টোটাল ম্যান কত পাচ্ছে 12 ইউনিট। তাহলে আমাকে বলো একটা ম্যান 6 ইউনিট পাচ্ছে, তাহলে 12 ইউনিট পাবে কটা ম্যান না দুটো ম্যান। একটা ওমেন পাচ্ছে 5 ইউনিট, তাহলে 15 ইউনিট পাবে কটা ওমেন? 3টে ওমেন। একটা চিলড্রেন পাচ্ছে 4 ইউনিট, তাহলে 16 ইউনিট পাবে কটা চিলড্রেন না 4টে চিলড্রেন। তাহলে দেখো আমি ম্যান, ওমেন আর চিলড্রেনের রেশিওটা পেলাম 2:3:4। তাহলে আবার দেখো আমার টোটাল নাম্বার অফ মেন, ওমেন আর চিলড্রেন কত বলে দিয়েছে 45। তাহলে আমি কি বলতে পারি না 2 + 3 + 4 দ্যাট ইজ 9। 4 আর 3 7 আর 2 9। তাহলে আমি কি বলতে পারি না 9 ইউনিট ইজ ইকুয়ালস টু 45। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত বলবো 5। তাহলে 1 ইউনিট যদি 5 হয়, তাহলে 2 ইউনিট মানে কত হবে 10, তাই না? 1 ইউনিট মানে যদি 5 হয়, তাহলে 2 ইউনিট মানে কত 10। 1 ইউনিট মানে যদি 5 হয়, 3 ইউনিট মানে কত হবে 15। 1 ইউনিট মানে যদি 5 হয়, 4 ইউনিট মানে কত হবে 20। তাহলে 45 জনের মধ্যে আমার 10 জন মেন আছে, 15 জন ওমেন আছে আর 20 জন চিলড্রেন আছে। আবার দেখো টোটাল কত টাকা ডিভাইড হচ্ছে 430 টাকা অল, তাই তো? অল 430 টাকা টোটাল মেন, ওমেন আর চিলড্রেনের মধ্যে ডিভাইড হচ্ছে। তাহলে এবার দেখো, তাহলে 12 + 15 কত 27 + 16 43। তাহলে আবার আমি কি বলতে পারি না 43 ইউনিট ইজ ইকুয়ালস টু 430 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত টাকা না 10 টাকা। তাহলে দেখো 1 ইউনিট মানে হচ্ছে 10 টাকা। টোটাল মেন কত ইউনিট পাচ্ছে 12 ইউনিট। তাহলে 12 ইউনিট মানে কত বলবে না 120 টাকা। তাহলে টোটাল মেন কত টাকা পাচ্ছে 120 টাকা। আবার টোটাল মেন আছে কতজন তোমার 10 জন। তাহলে ইচ ম্যান কতগুলো পাবে না তুমি বলবে 120/10 কত টাকা 12 টাকা। বোঝা গেল? তাহলে
43 ইউনিট মানে 430, কারণ টোটালটা, তাহলে 1 ইউনিট মানে কত 10, 12 ইউনিট। 12 ইউনিট কেন? কারণ যতগুলো ম্যান আছে তারা 12 ইউনিট পাচ্ছে, তাহলে 12 ইউনিট মানে কত 120 টাকা। তাহলে যতগুলো ম্যান আছে তারা 120 টাকা পাচ্ছে, তাহলে ম্যান আছে কতগুলো 10 জন, তাহলে 10 জন মিলে 120 টাকা পাচ্ছে, তাহলে একটা ম্যান কত পাবে 120/10 মানে 12 টাকা। আবার দেখো ওমেন কতজন আছে 15 জন, তাই তো, ওমেন আছে 15, তাহলে 1 ইউনিট মানে যদি 10 হয় তাহলে 15 ইউনিট মানে কত বলবো না 150, তাহলে এই 150 টাকা কতজন মিলে পাবে 15 জন মিলে, তাহলে ইচ ওমেন, তাহলে ইচ ওমেন কত বলবে না 150/15 মানে কত টাকা 10 টাকা। একই রকম ভাবে 1 ইউনিট মানে যদি 10 হয় তাহলে 16 ইউনিট মানে কত বলবে না 160, তাহলে এই 160 টাকা কতজন চিলড্রেন পাচ্ছে না 20 জন চিলড্রেন পাচ্ছে, তাহলে ইচ চিলড্রেন কি বলবে না 160/20 মানে 8 টাকা। তাহলে দেখো একটা ম্যান কত পাবে 12 টাকা, একটা ওম্যান পাবে 10 টাকা, আর একটা চিলড্রেন পাবে 8 টাকা। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে নেক্সট অঙ্ক দেখো, খুব ভালো একটা অঙ্ক এবং এই অঙ্কটা পরীক্ষায় খুব থাকে। The ratio of last year income of A, B and C is 3:4:5, তাহলে লাস্ট ইয়ার, তাহলে লাস্ট ইয়ার A is to B is to C, কি রেশিও দেয়া আছে আমার না 3:4:5। আচ্ছা, আর কি দেয়া আছে দেখো, while the ratio of their last year income to current year income is 4:5, 2:3, 3:4। এবার তিনজনার ইন্ডিভিজুয়ালি মানে এ বি সি এর ইন্ডিভিজুয়ালি লাস্ট ইয়ার আর প্রেজেন্ট ইয়ারের ইনকাম রেশিওটা দেয়া আছে। তাহলে এখানে দেখো লিখছি এ এল ইজ টু এ পি, এল মানে হচ্ছে লাস্ট ইয়ার ইনকাম, পি মানে হচ্ছে প্রেজেন্ট ইয়ার ইনকাম, ঠিক আছে, এল মানে লাস্ট ইয়ার, পি মানে প্রেজেন্ট ইয়ার। তাহলে এর লাস্ট ইয়ার ইনকাম আর প্রেজেন্ট ইয়ারের ইনকামের রেশিও কত 4:5। বি এল ইজ টু বিপি, এটা কত দেয়া আছে 2:3, আর সি এল ইজ টু সিপি কত দেয়া আছে না 3:4। আচ্ছা, এবার এই ধরনের অঙ্ক আমরা কি করব দেখো না, এখানে আমার লাস্ট ইয়ারের ইনকাম রেশিও দেয়া আছে এবিসি এর, আর এখানে এবিসি এর ইন্ডিভিজুয়ালি লাস্ট ইয়ার আর প্রেজেন্ট ইয়ারের ইনকাম রেশিও দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, লাস্ট ইয়ার ইনকাম যেগুলো দেয়া আছে সেগুলোর আমরা এলসিএম নিয়ে নেব, ঠিক আছে। তাহলে 4, 2, 3 এদের আমরা কি নেব এলসিএম, তাহলে এলসিএম কত হলো 12। এবার এই যে 12 পেলাম, এই 12টাকে আমরা কি করব প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করে দেবো, কারণ এগুলো লাস্ট ইয়ার ইনকাম। তাহলে এটা কত হলো 36, এটা কত হলো 48, আর এটা হচ্ছে 60। তাহলে এবার দেখো, তাহলে এর লাস্ট ইয়ার ইনকামের রেশিও এখানে 4 আর এখানে কত হয়েছে 36, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো না 4 ইউনিট মানেই 36, তাহলে 1 ইউনিট মানে কত বলবে 9, এর প্রেজেন্ট ইয়ার ইনকাম কত 5, তাহলে 5 ইউনিট মানে কত 45, তাহলে এটা আমরা কার পেলাম এর পেলাম। সিমিলারলি বি, তাহলে বি এর প্রেজেন্ট ইয়ার ইনকাম দেখো, তাহলে 2 মানে কত বলবে 48, তাহলে 2 ইউনিট মানে 48, বি এর প্রেজেন্ট ইয়ার ইনকাম কত 3, তাহলে 2 মানে যদি 48 হয় তাহলে 3 মানে কত হবে 72, কেন 2 মানে 48, তাহলে 1 মানে কত 24, 3 মানে 72। সিমিলারলি সিটা এখানে লিখছি সি কত লিখবো বলো, একই রকম ভাবে 3 ইউনিট মানেই 60, 3 মানেই 60, তাহলে 4 মানে কত হবে 4 মানে 80। তাহলে দেখো প্রত্যেকের আমি প্রেজেন্ট ইয়ার ইনকাম পেয়ে গেলাম, এ বি সি প্রত্যেকের প্রেজেন্ট ইয়ার ইনকাম পেয়ে গেলাম। তাহলে এবার আমি কি লিখতে পারি বলো না 45 ইউনিট প্লাস 72 ইউনিট প্লাস 82 ইউনিট ইজ ইকুয়ালস টু হচ্ছে টোটাল ইনকাম কত 98,500, 98,500 আমার অঙ্কে কি দেয়া ছিল
না দেখো এবিসি এর টোটাল কারেন্ট ইয়ার ইনকাম। তাহলে এটা কত হচ্ছে না 5 আর 2 এর 7, 28 7 এর 15 আর 4 এ 19, 197। তাহলে 1 ইউনিট মানে কত বলবে না 98,500 বাই 197। তাহলে এটা কত দিয়ে কেটে যায় 5 দিয়ে, তার মানে 500। তাহলে 1 ইউনিট মানে 500। তোমাকে বি আর সি বার করতে বলেছে, তাহলে দেখো বি আর সি বার করতে বলেছে আমাকে। তাহলে বি কত আছে 72 ইউনিট আর সি কত 80, তাহলে টোটালটা কত 152। তাহলে 152 ইউনিট মানে কত বলবো না 500 ইন্টু 152। তাহলে 5 দুগুণে 10, 5 5 25, আর 1 26, 5 1 5 আর 2 7, 2 0, 76,000। ক্লিয়ার হয়েছে? খুব ভালো একটা অঙ্ক, একটু ভালো করে দেখে নিও, পরীক্ষায় খুব থাকে এই অঙ্কটা। চলো নেক্সট। দেখো রেশিও অফ ইনকাম অফ এ বি সি ইজ 3:7:4। লিখে ফেলি ইনকাম, ইনকাম, ইনকাম এ is to B is to C। কত বলেছে রেশিও 3:7:4। আচ্ছা এবার বলছে and the ratio of their expenditure is 4:3:5। এক্সপেন্ডিচার কি আছে 4:3:5। if A, এখানে A মানে ক্যাপিটাল এ, ঠিক আছে ক্যাপিটাল এ। if A saves 14 and 2/7, 14.2%, 14.2% কি করছে সেভ করছে কার ইনকামের। তাহলে 14.2% মানে কত হচ্ছে 100/7%, পার্সেন্টেজের জন্য নিচে 100। তাহলে 14.2% এর ফ্র্যাকশন পার্ট কত 1/7। একটু মনে করে দেখো আগের দিন আমি বলেছিলাম, দেখিয়েছিলাম যে কোনো কিছুর পার্সেন্টেজ থাকলে সেগুলোকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। আর পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি কিভাবে না ডিভাইডেড বাই 100 করে। তাহলে দেখো তাহলে ফ্র্যাকশন পার্ট কত 1/7। তার মানে আমি কি বলবো 7 যদি ইনকাম হয় তাহলে 1 হচ্ছে আমার সেভিংস। কেন? কারণ দেখো 14.2% সেভ করছে কার ইনকামের। তার মানে আমরা কি বলেছি ফ্র্যাকশনে আমরা নিচে যেটা লিখি সেটাই আমার অরিজিনাল বা ইনিশিয়াল। তাহলে 7 যদি ইনকাম হয় 1 হচ্ছে সেভিংস। তাহলে আমাকে বলো 7 যদি ইনকাম হয় 1 যদি সেভিংস হয় তাহলে এক্সপেন্ডিচার আমার কত হবে 6। তাহলে এবার দেখো ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিওটা আমার কত হয়ে যাচ্ছে না ইনকাম হচ্ছে 7 আর এক্সপেন্ডিচার হচ্ছে 6। ইনকাম হচ্ছে 7 আর এক্সপেন্ডিচার হচ্ছে 6। তাহলে আমাকে কি বার করতে বলেছে যে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার সেভিংস। তাহলে তাদের সেভিংসের রেশিও বার করতে বলেছে। আমরা কি জানি না ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকুয়ালস টু সেভিংস। তাহলে এবার দেখো এখানে এর ইনকাম 3, এর এক্সপেন্ডিচার 4। তাহলে এর ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও আমাকে কত বানাতে হবে 7:6। তাহলে দেখো একটু মনে করে দেখো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কি বলেছিলাম যে আগে আমরা সব সময় সমান করে নেব, তারপর যে রেশিওটা তৈরি করতে বলবে সেটা বানিয়ে নেব। তাহলে দেখো ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও দেয়া আছে 3:4, আমাকে করতে হবে 7:6। তার মানে 7:6 করার জন্য আগে এগুলোকে সমান করে নিই। তাহলে সমান করার জন্য এটাকে 4 দিয়ে আর এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে একে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে একেও 4 দিয়ে, একেও 4 দিয়ে, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে একেও 3 দিয়ে, একেও 3 দিয়ে। তাহলে দেখো ইনকাম আর এক্সপেন্ডিচার এখন সমান হয়ে গেল 12 করে। এবার রেশিওটাকে আমাকে 7:6 করতে হবে। তাহলে 7:6 করার জন্য একে 7 আর একে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে রেশিও আমার 7:6 হয়ে গেল। তাহলে একেও 7, একেও 7, একেও 6, একেও 6। তাহলে এবার ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকুয়ালস টু আমার কি হয় সেভিংস। তাহলে 3 4 12, 7 12 84, 4 3 12, 6 12 72। তাহলে 84 আর 72। তাহলে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার মানে কত হচ্ছে 12।
আচ্ছা 4 7 28, 7 8 56, 7 2 14 আর 5 19, 196। আর এখানে কত হচ্ছে 3 3 9 54, তাহলে মাইনাস করে দাও, 4 আর 6 2 6 142। আর এটা 4 4 16 112, আর 5 3 15, 6 15 90, মানে 22। তাহলে 12:142:22, 2 দিয়ে কেটে দাও, 2 6 12, 2 71, 2 11। তাহলে এটা হয়ে গেল তাদের কি রেশিও? সেভিংস রেশিও। কেন? কারণ আমরা জানি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকুয়ালস টু আমার সেভিংস। ঠিক আছে, চলো নেক্সট। খুব সহজ একটা অঙ্ক। এ ডগ চেজ এ র্যাবিট, তোমাদের পরিচিত অঙ্ক। দ্য ডগ টেক্স 6 লিভস ফর এভরি 5 লিভস অফ দ্য র্যাবিট। তাহলে দেখো, তাহলে ফর মানে বেসিক্যালি আমরা কি জানি? রেশিও। তার মানে ডগের প্রত্যেকটা 6টা স্টেপের জন্য র্যাবিট কটা স্টেপ নিচ্ছে? 7টা। তার মানে এর 12টার জন্য 14টা নেবে বলতে পারি, এর 18টার জন্য 21টা নেবে বলতে পারি। তাহলে এদের রেশিওটা কি হচ্ছে? ডগ ইজ টু র্যাবিট রেশিওটা কত হচ্ছে? 6:7। আর কি বলেছে? দ্য 6 লিভস অফ দ্য র্যাবিট, তাহলে র্যাবিটের 6টা স্টেপ সমান সমান ডগের 5টা স্টেপ। তাহলে কিচ্ছু করবে না, তাহলে এখানেও আমরা রেশিও তৈরি করে নেবো। তাহলে র্যাবিট বাই ডগ, তাহলে কত লিখবো? 5/6। তাহলে এবার কি করব? তাহলে র্যাবিট মানে কত? 5, তাহলে র্যাবিটের তলায় 5 লিখে দেবো। আর ডগ কত? 6, ডগের তলায় 6 লিখে দেবো। দিয়ে এগুলোকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, এগুলোকে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে এটা দেখো 6 6 36, 5 7 35। তাহলে আমাকে বার করতে বলেছে ফাইন্ড দেয়ার স্পিড রেশিও। এখানে স্পিড মানেই হচ্ছে তাদের স্টেপ রেশিও। ঠিক আছে, স্পিড রেশিও মানে স্টেপ রেশিও। তাহলে স্টেপ রেশিও কত? 36:35। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট। এটাও খুব ভালো অঙ্ক। এটা বিসিএস মেন্সে প্রায় 2-3 বার এসেছে। কি বলছে দেখো, দ্য প্রাইস অফ গোল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ইটস ওয়েট। তার মানে কি বলছে দেখো, প্রাইসটা ডিরেক্টলি কার সাথে ভ্যারি করছে? ওয়েটের স্কোয়ারের সাথে। তার মানে প্রাইসটা ডিরেক্টলি ভ্যারি কার সাথে করছে? ওয়েটের স্কোয়ারের সাথে। এবার বলছে পারসন ব্রোক ডাউন দ্য গোল্ড ইন দ্য রেশিও অফ 3:2:1। এবার একটা লোক কি করলো? একটা সোনাকে 3টে খণ্ডে ভাগ করে দিল, যাদের ওয়েট রেশিও হচ্ছে 3:2:1। ওয়েট রেশিও, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আর থার্ড পার্ট, তৃতীয় খণ্ড। এদের রেশিওটা হচ্ছে 3:2:1। and sold incurred a loss of 4620. find the initial price of gold. ঠিক আছে, তাহলে একটা লোকের কাছে একটা অরিজিনাল সোনা ছিল। অরিজিনাল সোনা ছিল মানে সোনাটা গোটা। ঠিক আছে, একটা গোটা সোনা। তো ও কি করলো? এবার সোনাটাকে, গোটা যে সোনাটা, সেটাকেও কি করলো? 3টে খণ্ডে ভাগ করে দিল, 3:2:1। এবার ও কি দেখলো? যখন সোনাটাকে 3টে খণ্ডে ভাগ করে বিক্রি করছে, তখন ও দেখছে ওর 4620 টাকার লস হচ্ছে। মানে গোটা সোনাটা বিক্রি করে যে দাম পেত, আর ওই সোনাটাকেই 3টে খণ্ডে ভাগ করে বিক্রি করে যে দামটা পাচ্ছে, তাতে ওর 4620 টাকার লস হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে? প্রাইসটা ডিরেক্টলি কার সাথে ভ্যারি করছে? ওয়েটের স্কোয়ারের সাথে। মানে আমি কি বলতে পারি? তাহলে প্রাইসের রেশিওটা আমি কি পাবো? না, ওয়েট যেটা থাকবে তার স্কোয়ার করে দিলেই আমি প্রাইসের রেশিও পাবো, কারণ এটা ডিরেক্টলি ভ্যারি করছে, তাই না? সমানুপাতিক যেটা বলি। তার মানে আমরা ওয়েটের স্কোয়ার করে দিয়ে আমি কার রেশিও পেয়ে যাব? প্রাইসে। তাহলে 9:4:1 স্কোয়ার করে দিলাম। 3-এর স্কোয়ার 9, 2-এর স্কোয়ার 4, আর 1-এর স্কোয়ার 1। তাহলে এবার দেখো, আমি যদি এখানে লিখি ওয়েট অফ অরিজিনাল গোল্ড, ওয়েট অফ অরিজিনাল, তাহলে কত লিখবে বলো? 3 আর 2 5 আর 1 6, 6 ইউনিট, তাই তো? 6 ইউনিট।
তাহলে 6 ইউনিট। তাহলে এবার প্রাইসটা কত হবে না 6 স্কোয়ার 36। তাহলে দেখো যখন তুমি 3টে খণ্ডে বিক্রি করছো তখন তুমি কত দাম পাচ্ছ না 9 আর 4 13 আর 1 14। আর যখন তুমি অরিজিনালটা বিক্রি করছো তখন কত দাম পাচ্ছ 36। তার মানে তোমার লস হচ্ছে না যখন 3টে খণ্ডে ভাগ করছো। তাহলে আমরা কি বলতে পারি না 36 মাইনাস 14 ইউনিট মানে কত 22 ইউনিট। তাহলে 22 ইউনিট মানেই হচ্ছে কত 4620 টাকা। তাহলে 36 ইউনিট মানে কত, তাহলে 4620 বাই 22 ইন্টু 36। 22 দিয়ে কেটে দাও, 22 দুগুণে 44, 22 একে 22, 210। ঠিক আছে, তাহলে 210 ইন্টু 36, তাহলে 36 একে 36, 36 দুগুণে 72 আর 3 75, 7560 টাকা হচ্ছে অরিজিনাল গোল্ডটার দাম। বুঝে গেছি? আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট দেখো কি বলছে। In a certain examination, the number of candidates who passed was 4 times the number of those who failed. তাহলে কি বলছে, পাশের সংখ্যাটা যতজন ফেল করছে তার 4 টাইমস। তার মানে আমি যদি এখানে পাস আর ফেলের রেশিওটা লিখি, তাহলে কি রেশিও বলবো না 4:1, তাই তো? এবার বলছে দেখো, if there had been 35 fewer candidates and 9 more that had failed, the number would have been in the ratio 2:1. এবার বলছে যদি 35 জন স্টুডেন্ট কম পরীক্ষা দিত আর 9 জন বেশি ফেল করত, তখন পাস আর ফেলের রেশিওটা হয়ে যেত 2:1। তাহলে এখানে দেখো, এখানে টোটাল স্টুডেন্ট কত, টোটালটা কত না তুমি বলবে 5x। ঠিক আছে, টোটাল স্টুডেন্ট হচ্ছে 5x। তাহলে এবার যদি 35 জন পরীক্ষা কম দিত, তার মানে তখন টোটাল স্টুডেন্ট আমার কত হয়ে যাবে না 5x মাইনাস 35। আর 9 জন স্টুডেন্ট যদি বেশি ফেল করত, তাহলে এখানে ফেলটা আমরা ধরে নিচ্ছি x আর 4x। ঠিক আছে, 4x আর x, 9 জন যদি বেশি ফেল করত তার মানে x প্লাস 9। তাহলে এখানে দেখো আমি যে রেশিওটা নিচ্ছি সেটা কার সাথে কার নিচ্ছি, টোটাল আর ফেলের রেশিও। তাহলে এখানে বলছে 2:1 রেশিওতে পাস আর ফেল করবে, তার মানে 2 জন ফেল করলে 1 জন পাস, তাহলে টোটালটা কত 3। তার মানে টোটালটা হচ্ছে 3 আর ফেল করছে কত 1, তাহলে রেশিওটা কত হবে 3/1। তাহলে এখান থেকে তোমরা এক্সটা বার করে নিও। এক্সটা বেরিয়ে গেলে তোমাকে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস বার করতে বলছে, এখানে আমি বসিয়ে দেবো 5 ইন্টু এক্স, তাহলেই আমার টোটাল ক্যান্ডিডেট বেরিয়ে যাবে। এটা একটু তোমরা ক্যালকুলেশন করে এক্সটা বার করে নিও, যে টোটাল ক্যান্ডিডেটের জায়গায় বসিয়ে দিও। ঠিক আছে, চলো দেখো। A sum of rupees 4830 is divided among 3 persons P, Q and R such that their shares were diminished by 5 টাকা, 10 টাকা, 15 টাকা respectively. The remainder would be in the ratio 3:4:5. তাহলে বলছে দেখো, টোটাল 4830 টাকা পি কিউ আর 3 জনের মধ্যে ভাগ করা হচ্ছে। এবার বলছে এর যা শেয়ার তার থেকে যদি 5 টাকা, বি এর যা শেয়ার তার থেকে যদি 10 টাকা, আর সি এর যা শেয়ার তার থেকে যদি 15 টাকা কমে যায়, যে বাকি টাকাটা যেটা পড়ে থাকবে সেটা 3:4:5 রেশিওতে ডিভাইড হবে। তাহলে বাকি টাকাটা বলছে, তাহলে এ বি সি এই টাকাটা ডিমিনিশ হয়ে যাচ্ছে। তাহলে মোট কত কমে যাচ্ছে, পি কিউ আর এর মোট কত কমে যাচ্ছে না তুমি বলবে 15 আর 10 25 আর 5 30। তাহলে মোট টোটাল ডিমিনিশড বাই কত 30 টাকা। তাহলে দেখো, আর 4830 টাকা ডিভাইড করা হচ্ছে, আর তোমাকে বলছে যে ডিমিনিশড হবার পর বাকি টাকাটা এই রেশিওতে ভাগ হচ্ছে। তাহলে বাকি টাকা, তাহলে টোটাল টাকা 4830, এত টাকা কমে গেছে। তাহলে রিমাইন্ডার, তাহলে বাকি টাকাটা তোমরা কত বলবে না 4830 থেকে 30 টাকা বাদ, মানে কত টাকা 4800 টাকা। এই 4800 টাকাটাই
এই 4800 টাকাটাই 3:4:5 রেশিওতে ডিভাইড হচ্ছে, তাই তো? তাহলে 4 আর 3 7 আর 5 12, তাহলে কি বলবো না 12 ইউনিট মানেই 4800 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 400 টাকা। তোমাকে কি বার করতে বলেছে? কার? পি এর শেয়ার। তাহলে পি এর শেয়ার কত? 3। তাহলে 3 ইউনিট মানে কত? 3 4 1200। তাড়াহুড়ো করবে না, অপশনে 1200 থাকবে। তোমাকে পি এর শেয়ার বার করতে বলেছে, তুমি তো পি এর শেয়ারটা 5 টাকা কমিয়ে দিয়েছো, তার মানে পি এর শেয়ার এই যে 1200 টাকা হয়েছে সেটা 5 টাকা কমিয়ে, তাহলে পি এর শেয়ারটা আমার অ্যাকচুয়ালি কত হবে না 1200 প্লাস 5 মানে কত টাকা? 1205 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা রেশিওর বাকি অঙ্কগুলো দেখে নিলাম। তো মোটামুটি এই হচ্ছে আমাদের বেসিক। এই অঙ্কগুলো তোমরা একটু দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে এবং অবশ্যই তোমরা আমাকে মেসেজ করবে, ঠিক আছে? আর আমার ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ফিডব্যাক দেবে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আমি তোমাদেরকে বলেছি আমার এই গণিতাক্স চ্যানেলে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য পুরো অঙ্কের সিলেবাস আমি কভার করব। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং আমার ক্লাস রেগুলার ফলো করতে থাকো। আশা করি আমার ক্লাস ফলো করলে তোমাদের উপকার হবে, পরীক্ষায় তোমাদের লাভ হবে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমরা আর একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ক্লাস করব।